তো আগামী 13ই মার্চ তারিখে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বা হিস্টোরি বিষয়ের পরীক্ষা। আর এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগ থেকে তোমরা যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন দেখবে। তোমরা যদি শুধুমাত্র আজকের প্রশ্নপত্রটিতে বলা 8 নম্বরের প্রশ্নগুলি রেডি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি তোমরা আসন্ন উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় প্রায় প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সারা বছরও উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে তেমন কিছুই পড়তে পারোনি আর শেষের এই একদিন কিংবা দুদিন পড়ে ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগ থেকে যে কয়েকটা প্রশ্ন বলা হবে প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখে নেব 1-এর দাগে কি আছে দেখে নাও। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের ইতিহাস প্রশ্নপত্রে 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকে জানো। তো দেখে নেব 1.1-এর দাগে রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? তো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ কাশ্মীর রাজ্যের। 1.2 হাজারদুয়ারি জাদুঘর হলো একটি ঐতিহাসিক জাদুঘর। 1.3 এটা হয়ে যেত চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় যে বন্দরের মধ্য দিয়ে? উত্তর হয়ে যাবে ক্যান্টন বন্দরের মধ্য দিয়ে, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। 1.4 শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন? তো উত্তর হয়ে যাবে লুই অগাস্তে ব্লাঙ্কি। 1.5 ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর লর্ড ওয়েলেসলি। তো এখানে কোনো কারণে টাইপিং মিসের কারণে এখানে কিন্তু সঠিক উত্তরটি দেওয়া নাই। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। তো তোমরা বুঝে নেবে। এরপরে দেখে নেব 1.6 রুদ্রদান নীতি প্রচলিত ছিল? উত্তর হয়ে যাবে চীনে। এরপরে দেখে নেব 1.7 মার্কিনটেলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ অ্যাডাম স্মিথ। 1.8 সর্বপ্রথম কোন পত্রিকায় বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ বঙ্গদূত। 1.9 শতদিবসের সংস্কার অনুষ্ঠিত হয়েছিল কোন চীনা সম্রাটের আমলে? উত্তর হয়ে যাবে কোয়াংশুর আমলে, অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। 1.10 50-এর মন্বন্তর বিষয়ে কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে? উত্তর হয়ে যাবে ক্ষুধার্ত বাংলা। 1943-এর নভেম্বরে মেদিনীপুর জেলার ভ্রমণ। 1.11 ভাইকম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হয়ে যাবে শ্রী নারায়ণ গুরু। এরপরে দেখেন 1.12 রাওলাট কমিশনের অপর নাম? আশা রাখি এই প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকে জানো। রাওলাট কমিশনের অপর নাম কি? এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি আশা রাখছি প্রত্যেকে তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর করতে পারবে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে জানাবে। 1.13 50-এর মন্বন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস হলো অশনি সংকেত। এরপর 1.14 ভারত ছাড়ো আন্দোলনকালের অন্যতম শহীদ হলেন? উত্তর হয়ে যাবে মাতঙ্গিনী হাজরা। 1.15 রশিদ আলী দিবস পালিত হয়? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি। 1.16 ভারতের অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন? উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। 1.17 ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর হয়ে যাবে ওয়াল্টার লিপম্যান। 1.18 কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল? উত্তর সোভিয়েত ইউনিয়ন। 1.19 জননিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না? উত্তর হয়ে যাবে ফ্রান্স, কারণ ভারত, মিশর, যুগোস্লাভিয়া এই 3টা দেশে কিন্তু জননিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল। তো যেটা যুক্ত ছিল না সেটা হয়ে যাবে ফ্রান্স। তো কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.20 গামাল আব্দুল নাসের কোথাকার রাষ্ট্রপ্রধান ছিলেন? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ মিশরের। এরপরে দেখে নেব 1.21 স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন? তো উত্তর হয়ে যাবে ডক্টর সুকর্ণ। 1.22 বঙ্গবন্ধু নামে পরিচিত ছিল? উত্তর হয়ে যাবে বঙ্গবন্ধু নামে পরিচিত ছিল। এই প্রশ্নটি তোমরা প্রত্যেকে জানো, এটা বাংলাদেশের একটা প্রশ্ন। বাংলাদেশের বঙ্গবন্ধু নামে কে পরিচিত তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। তারপরও আমি বলে দিচ্ছি, অনেকে তোমরা এই প্রশ্নটির উত্তর ভুল করতে পারো, তার জন্য বলে দিচ্ছি সঠিক উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি মুজিবুর রহমান।
এরপর 1.23 সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়, তো এর উত্তর হয়ে যাবে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয় কয়ের দাগের অপশনটি ঢাকায়। 1.24 অর্থাৎ সবার শেষের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সামরিক শাসক ছিলেন ইয়াহিয়া খান। এরপরে দেখে নেব 2 দাগের প্রশ্নগুলি। তার আগে বলে রাখছি, এখানে যে 24টা এমসিকিউ প্রশ্ন বলা হলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, কিন্তু কেউ ভেবো না যে এই 24টি এমসিকিউ পড়ে গিয়ে 24টাই কমন পাবে। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে বারবার বলছি, 3 দাগে যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন দেখবে, তোমরা যদি শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি রেডি করে যেতে পারো, প্রায় প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে। এটা একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং বড় প্রশ্নগুলি রেডি করে যাও। তোমরা ইতিহাসে প্রায় প্রত্যেকে 95 এর উপর পাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা, এইরকম আর অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব 2 দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্তে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 2 দাগে তোমাদের 16টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 16 নম্বর। তো দেখে নেব 2.1 দাগে, কোন ইংরেজ দূত প্রথমে ভারতে আসেন? 2.2 কে এবং কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এর সাথে অথবা দিয়ে আছে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? 2.3 নতুন বিশ্ব কাকে বলে? 2.4 কবে কাদের মধ্যে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়? 2.5 অন্ধকূপ হত্যা কি? 2.6 কোর্ট কর্নওয়ালিস কি? এর সাথে অথবা দিয়ে আছে অবশিল্পায়ন কি? 2.7 3 আইন কি? 2.8 রামমোহন প্রকাশিত 2টি সংবাদপত্রের নাম লেখো। এর সাথে অথবা দিয়ে কে কবে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন? এরপর 2.9 রাওলাট আইন কি? এর সাথে 2.10 দাগে কে কবে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন? এর সাথে অথবা দিয়ে আছে ভাইকম সত্যাগ্রহ কি? 2.11 দাগে রশিদ আলী দিবস কি? 2.12 এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগান কোন রাষ্ট্রের? 2.13 ক্রুমেন নীতি কি? 2.14 ডিএনবিএন ফুয়ের ঘটনা কি? 2.15 পাকিস্তানের পিপলস পার্টি কে প্রতিষ্ঠা করেন? এর সাথে অথবা দিয়ে আছে নেটো কি? 2.16 ভারতে কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়? এরপরে দেখে নেব 3 দাগের 8 নম্বরের বড় প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমি আগামীকাল ইতিহাস বিষয়ের একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি মাত্র হাতে গোনা 7 থেকে 8টি বড় প্রশ্ন বলবো। যদি রেডি করে যেতে পারো সেগুলি থেকে প্রত্যেকটি কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, আগামীকালের ভিডিওটাও যাতে পৌঁছে যায় তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপরে 3 দাগের বড় প্রশ্নগুলি কি আছে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 3 দাগে তোমাদের 8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তবে এক্ষেত্রে প্রশ্নগুলি 2টো বিভাগে বিভক্ত থাকবে। বিভাগ ক থেকে তোমাকে 2টো প্রশ্নের উত্তর করতেই হবে এবং বিভাগ খ থেকে 2টি করতে হবে, তারপরে যে কোনো একটি বিভাগ থেকে একটা আর করতে হবে। তো দেখে নেব প্রথমে বিভাগ ক এর প্রশ্নগুলি। ক এর দাগে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। এই প্রশ্নটা তোমাদের প্রথম অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই ভালোভাবে রেডি করে রাখবে। এছাড়া একটা আর দেওয়া আছে, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, 2টি শিল্প জাদুঘরের নাম লেখো। তো আশা রাখছি প্রথম অধ্যায় থেকে এই 2টো প্রশ্ন পড়া থাকলে একটা তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। এরপরে দেখে নেব খ এর দাগে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা এবছরে 100% কমন পেয়ে বসে আছো বলে আমি মনে করি, তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। বারবার বলছি, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব, এই প্রশ্নটা তোমরা এবছরে 100% কমন পেতে চলেছো, তাই কোনোভাবে বাদ দেবে না। এছাড়া একটা দ্বিতীয় অধ্যায়ের আরও প্রশ্ন আছে, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। দ্বিতীয় অধ্যায় থেকেও যদি এই 2টো প্রশ্ন পড়া থাকে, এই নিয়ে কোনো সন্দেহ নেই যে 2টোর মধ্যে একটা প্রশ্ন তোমরা 100% কমন পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যারা সারা বছর কোনো কারণে টিউশন পড়তে পারোনি আর তোমাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রয়োজন, তাদেরকে বলবো তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে শেষ মুহূর্তে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। শেষ মুহূর্তে তোমরা যদি মাত্র 85 টাকা অনলাইনে পেমেন্ট করো তাহলে ইতিহাস বিষয়ের একটা পিডিএফ ফাইল পেয়ে যাবে, যেখানে তোমরা 300টি শর্ট প্রশ্ন পেয়ে যাবে, এমসিকিউ এসিকিউ মিলিয়ে 300টা শর্ট, আর আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর তোমরা যদি রেডি করে যেতে পারো, তোমরা 100% একদম নিশ্চিন্তে থাকো, প্রত্যেকটি প্রশ্ন সেগুলি থেকে কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমাদের যাদের উত্তর সহ পিডিএফ ফাইলটি প্রয়োজন, যেখানে এমসিকিউ এসিকিউ সহ প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর করে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো।
শেষ মুহূর্তে 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে কিন্তু পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। এরপরে গোয়ের দাগে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন থাকবে। তো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর পড়ে রাখবে ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। এরপরে একটা আর চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব লেখো। এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তো বন্ধুরা, তৃতীয় অধ্যায় থেকে পরীক্ষায় 2টো প্রশ্ন থাকবে, তার জন্য আমি 3টি প্রশ্ন সবথেকে গুরুত্ব দিয়ে দেখতে বললাম। এই 3টি যদি রেডি থাকে তোমরা একদম নিশ্চিন্তে পরীক্ষা দিতে যাও, 3টির মধ্যে যে কোনো 2টো কমন পেয়ে যাবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। আর যাদের উত্তরগুলো প্রয়োজন, তোমরা কোনো কারণে যদি টিউশন না পড়ে থাকো তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এছাড়া যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না, তারা নানকিং ও তিয়েনশিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো, এটাও ভালোভাবে দেখে যাবে। এরপরে ঘয়ের দাগে তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন মাত্র 2টো দিয়ে রেখেছি, 2টো রেডি থাকলে একটা 100% কমন পাবে। সেটা হলো 1 নম্বরে, একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো, কোনোভাবে বাদ দেবে না। এটা হয়ে যাওয়ার পর অথবা দিয়ে একটা আর আছে, এটাও চতুর্থ অধ্যায়েরই প্রশ্ন, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। চতুর্থ অধ্যায় থেকে 2টো রেডি থাকলে একটা 100% কমন পাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর তোমার যদি এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রয়োজন হয়, বারবার বলছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। 85 টাকা পেমেন্ট করলে তোমরা ইতিহাস বিষয়ের পিডিএফ ফাইলটি আমার কাছ থেকে পেয়ে যাবে, যেখানে কিন্তু এমসিকিউ এসএকিউরও উত্তর করে দেওয়া আছে। এরপরে দেখে নেব বিভাগ খ তোমাদের 5ম থেকে 8ম অধ্যায় নিয়ে। উয়ের দাগের প্রশ্ন দেখে নাও, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। তো 5ম অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও। এটা হয়ে যাওয়ার পরে রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন। 5ম অধ্যায় থেকে প্রথমে 2টো রেডি থাকলে একটা 100% কমন পেয়ে যাবে বলে মনে করি। তারপরে যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না, তারা দেখে রাখতে পারো মন্টেগু চেমস্ফোর্ড আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো। এরপরে চোয়ের দাগে 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটু নিবন্ধ লেখো। এটি 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্ন, একদম চূড়ান্ত গুরুত্বপূর্ণ, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এটা হয়ে যাওয়ার পর একটা আর আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। তো 6ষ্ঠ অধ্যায় থেকে এই 2টো রেডি থাকলে একটা 100% কমন পাবে। বারবার বলছি, আর যাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রয়োজন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। শেষ মুহূর্তে তোমরা যদি 85 টাকা পেমেন্ট করো, তাহলে তোমরা উত্তর সহ পিডিএফ ফাইলটি আমার কাছে পেয়ে যাবে। এরপরে ছয়ের দাগে তোমাদের 7ম অধ্যায়ের প্রশ্ন থাকবে। তো 7ম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা তোমাদের পরীক্ষায় এসে গেছে, গিয়ে শুধু উত্তর লেখার বাকি। তারপরেও আরো পড়ে রাখবে ট্রুম্যান নীতি কি ছিল, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল। প্রথমে 2টো প্রশ্ন পড়া থাকলে তুমি একটা কমন পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্নটা না পড়লেও চলবে, তবে প্রথমে 2টো প্রশ্ন তোমরা একদম খুবই গুরুত্ব দিয়ে দেখে যাও। আর যারা রিস্ক নিতে চাও না, তারা আরো একটা পড়ে রাখবে জোট নিরপেক্ষ নীতি কি ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। তো 7ম অধ্যায় থেকে প্রথমে 2টো প্রশ্ন পড়ে রাখবে, কোনোভাবে বাদ দেবে না। আর 3 নম্বরটা তোমরা চাইলে দেখে রাখতে পারো। এরপরে 8ম অধ্যায়। তো 8ম অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এর সাথে অথবা দিয়ে একটা আর আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল। তো 8ম অধ্যায় থেকেও এই 2টো রেডি থাকলে একটা 100% কমন পাবে, এ নিয়ে সন্দেহ নেই। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো। তো ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, তোমাদের যাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল প্রয়োজন, যেখানে তোমরা 300টা শর্ট প্রশ্ন পেয়ে যাবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর, তাদেরকে বলবো তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। 85 টাকা পেমেন্ট করলে তোমরা আমার কাছ থেকে উত্তর সহ পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। আর আগামীকাল আমি ইতিহাস বিষয়ের একটা লাস্ট মিনিটের সাজেশন আলোচনা করব, যেখানে আমি মাত্র 7 থেকে 8টা বড় প্রশ্ন বলে দেবো, সেগুলি রেডি থাকলে প্রত্যেকটি কমন পাবে। সেই ভিডিওটিও যাতে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।